মোটামোটা যে টপিকগুলো আমি দিছি না এখানে, সেই মোটামোটা টপিকগুলো পড়লেই তোমার গহ ইনশাল্লাহ পুরোপুরি তুমি দেখে নিতে পারো কোন কোন ফিগারগুলো ইম্পর্টেন্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আমি আলোচনা করবো কিভাবে করে বায়োলজির প্রথম পত্র মাত্র 3 দিনের ভিতরে সম্পূর্ণরূপে গুছিয়ে তোলা যায়। এই ভিডিওতে আজকে আমরা 5টা ভাগে কথা বলবো। তো প্রথম ভাগে হচ্ছে আমাদের চ্যাপ্টার অ্যানালাইসিস কিংবা কোয়েশ্চেন অ্যানালাইসিস। সেকেন্ড ভাগে আমরা কথা বলবো সিকিউর ক এবং খ নিয়ে। তৃতীয় ভাগে থার্ড ভাগে আমরা কথা বলবো সিকিউর গ এবং ঘ নিয়ে। ফোর্থ স্টেপে আমরা কথা বলবো এমসিকিউ নিয়ে, এবং ফিফথ স্টেপে আমরা কথা বলবো এক্সাম হল স্ট্র্যাটেজি এবং এখন পড়ালেখা করার স্ট্র্যাটেজি নিয়ে। ফার্স্ট অফ অল চ্যাপ্টার অ্যানালাইসিস। তো আমাদের বোটানি কিংবা বায়োলজির প্রথম পত্র, জীববিজ্ঞান প্রথম পত্রে অধ্যায় আছে মোট 7টা। অধ্যায় 1, অধ্যায় 2, অধ্যায় 4, অধ্যায় 7, অধ্যায় 8, 9 এবং 11। এর মধ্যে থেকে যদি সিকিউ উত্তর করতে চাও, প্রথম কথা হচ্ছে সিকিউ উত্তর করতে চাইলে কয়টা চ্যাপ্টার পড়তে হবে। তো তুমি যদি সৃজনশীল উত্তর করতে চাও এবং তুমি যদি 50-এ 50ই কমন পেতে চাও, সেক্ষেত্রে তোমাকে অধ্যায় 9 সহ পড়লে 4টা অধ্যায় পড়তে হবে। অধ্যায় 9 সহ পড়লে অধ্যায় 9 বাদে আরও 4টা অধ্যায় পড়তে হবে। তোমার যদি একদম 6টা অধ্যায় 9 সহ তুমি যদি আরও 4টা অধ্যায় পড়ো, তোমার 6টা সিকিউ কমন আসার চান্স বেশি। অধ্যায় 9 সহ তুমি যদি তিনটা অধ্যায় পড়ো আরও, তাহলে তোমার 5টা সিকিউ কমন আসার চান্স বেশি। অধ্যায় 9 থেকে সাধারণত 2টা দেয়, তবে যদি 2টা না দেয় তাহলে তোমার 3টা অধ্যায় পড়াটা রিস্কি হয়ে যায়। সেক্ষেত্রে আমার সাজেশন হলো তুমি যদি অধ্যায় 9 পড়ো, দেন তুমি অধ্যায় 9-এর সঙ্গে আরও এক্সট্রা করে 4টা অধ্যায় পড়ে রাখবা। যদি অধ্যায় 9 না পড়ো, আমার সাজেশন হচ্ছে তুমি বাকি যে 6টা চ্যাপ্টার আছে সেই 6টা চ্যাপ্টারই পড়ে ফেলো তোমার 6টা সৃজনশীল কমন পাওয়ার জন্য। সেটা তোমার করলে খুব বেটার হয়, বুঝছো। 5টা চ্যাপ্টার পড়লেও তোমার সিকিউ কমন পড়ার চান্স আছে, 5টা তো কমন পড়বি, প্রতিটা থেকে একটা করে দিলেই। তবুও ধরো একটা কঠিন টপিক দিয়ে দিল, তুমি কিন্তু আর মাথা ব্যথা ঘুরাই যাবে। সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, তুমি চ্যাপ্টার 9 সহ হলে 4টা চ্যাপ্টার এক্সট্রা করবা। চ্যাপ্টার 9 সহ চ্যাপ্টার 9 সহ 5টা চ্যাপ্টার আর কি, চ্যাপ্টার 9 বাদে এক্সট্রা 4টা। চ্যাপ্টার 9 না পড়লে বাকি 6টাই পড়ে ফেলবা। এটা গেলে আমাদের চ্যাপ্টার অ্যানালাইসিস। কোনটা কী করবো, 2টা কোয়েশ্চেন আসার সম্ভাবনা কোনখান থেকে বেশি হয়? অধ্যায় 9 থেকে, না হয় অধ্যায় 1 থেকে, আর না হয় অধ্যায় 4। এই 3টা, অধ্যায় 9, অধ্যায় 1, না হলে অধ্যায় 4 থেকে তোমার 2টা সিকিউ আসার সম্ভাবনা আছে। তো এই চ্যাপ্টারগুলো পড়ে ফেললে বেটার। এই 3টা চ্যাপ্টার যে পড়বে তার মোটামুটি 3টা সিকিউ 2টা সিকিউ আসার যে চ্যাপ্টার থেকে আসবে সেটা মোটামুটি একদম 100% কাভার। আমি ওই 3টা চ্যাপ্টার টার্গেট করছি, আমি 3টা চ্যাপ্টার ইনশাল্লাহ পড়ে যাবো। চ্যাপ্টার 9-এ কিছু জিনিস স্কিপ করবো, একটু কঠিন লাগছে আর কি, সরি। আচ্ছা, তো এখন আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে চ্যাপ্টার অ্যানালাইসিস শেষ। এখন আমাদের হচ্ছে গিয়ে সিকিউর ক এবং খ। সিকিউর ক এবং খ পড়তে হলে আমাদেরকে এখন আর বইয়ের লাইন বাই লাইন পড়ার টাইম নেই। তুমি যেটা করবা, তুমি বইয়ের টেস্ট পেপারটা তোমার যে টেস্ট পেপারটা আছে সেই টেস্ট পেপারটা নিয়ে সেখানে ক এবং খগুলো ঠাটা মুখস্থ করে যাবা। তুমি যদি এখন নাও বুঝো, ঠাটা মুখস্থ করে যাও। 3 দিনে যেহেতু আমাদেরকে পুরো বোটানি শেষ করতে হবে, আমরা এখন নতুন করে বুঝবো, সেই সুযোগটা আমাদের সামনে নাই। 7টা অধ্যায়, বড় অধ্যায়। অধ্যায় 2 এবং অধ্যায় 7 ব্যতীত বাকিগুলো কিন্তু মোটামুটি বড় অধ্যায় আছে। অধ্যায় 11টা একটু ছোটো, কিন্তু ওইটাও কিন্তু মোটামুটি বড়, অনেক তথ্য মনে রাখতে হয়। ইভেন অধ্যায় 7-এও অনেক তথ্য মনে রাখতে হয়। অধ্যায় 2টা খালি মোটামুটি ছোট, তবে ওইটাও তথ্য অনেক বেশি। ক এবং খয়ের জন্য তথ্য অনেক বেশি, সৃজনশীলের জন্য তথ্য কম, ক এবং খয়ের জন্য তথ্য কিন্তু অনেক বেশি। সেক্ষেত্রে কী করতে হবে, আমাদেরকে ওই যে টেস্ট পেপার খুলে ক এবং খ ঠাটা মুখস্থ 22, 23, 21, 22, 23 3টা বোর্ড অ্যাটলিস্ট পুরো মুখস্থ করতে হবে। বইয়ের লাইন বাই লাইন এখন আর মুখস্থ করার সময় নেই, আসলে এটা সমস্যা হয়ে গেছে, এখন আর টাইম নেই। তো 21, 22, 23 মিনিমাম সবগুলো বোর্ড কোয়েশনে ক খ পড়ে যাও, ইনশাল্লাহ দেখবা 100% কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। যদি একান্তই কোয়েশ্চেন ঘুরায় পেঁচায় না দেয়, যদি তাও সময় থাকে, দেন তুমি 19 সালের কোয়েশ্চেনগুলো দেখতে পারো, বুঝছো। তাহলে তোমার মোটামুটি সেটা কাভার হয়ে যাবে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের সিকিউর গ এবং ঘ। গয়ের ক্ষেত্রে এবং ঘয়ের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট যে তুমি ফিগার আঁকাগুলো শিখো। তো বইয়ের কোন জায়গায় কোন ফিগারগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করে এগুলো আঁকা শিখে ফেলো, এবং তুমি জাস্ট দেখে যাইও না। আমি অনেকবার এরকম ধোকা খাইছি, বুঝছো। আমি দেখে গেছি, আরে ফাটাই দিব একে, পরীক্ষার হলে গিয়ে দেখি কিচ্ছু মনে করে না। তো এইরকম অবস্থা থেকে বাঁচতে হইলে অ্যাটলিস্ট তুমি যেইটা দেখবো ওটা অ্যাটলিস্ট হাতে এঁকে যাও, ইম্পর্টেন্টগুলো। বাকি সবগুলো দেখে যাও, ইম্পর্টেন্টগুলো হাতে এঁকে যাও। কারণ এক্সাম হলে গিয়ে ভাই বিশ্বাস করো অনেক ঝামেলা। হঠাৎ করে এদিকে দাগ দিয়ে মনে করবে আচ্ছা ডানে না বামে, শেষ। আর টেনশন, আর একটা চিন্তা যে আল্লাহ ভুল করে বসলাম, সব শেষ। এগুলো করার দরকার নেই, ভালো করে প্র্যাকটিস করে যাও। তো বুঝতেছো, এখন আমি প্রত্যেকটা চ্যাপ্টারের নাম ধরে ফিগারের নাম বলতে থাকলে তো জিনিসটা বিশাল হয়ে যাবে, সেটা আমি করতেছি না। বাট তুমি নিজে থেকে বুঝতে পারবা। তুমি সৃজনশীলগুলো যখন পড়বা, তুমি দেখবা যে গাইডের পাতা খালি উল্টিতে থাকলে দেখবা ফিগার আসে। গাইডে তো ফিগারগুলো দেয়, গাইড থেকে তুমি দেখে নিতে পারো কোন ফিগারগুলো ইম্পর্টেন্ট। আর বাকি তুমি তো চ্যাপ্টার থেকে দেখলে এমনি বুঝবা কোনটা ফিগার ইম্পর্টেন্ট। আর আমি ছোট্ট একটা চেষ্টা করছি আর কি, টপিক লিস্টের মধ্যে ফিগারের নামগুলো লিখে দিছি, যেগুলো ব্রেকেটে ফিগার লিখে দিছি। বাট এটা কিন্তু যথেষ্ট না। আমি নিজেরটা আমি তো কোনো পাবলিকেশনও না যে বড় করে লিখবো, আমি জাস্ট নিজের জন্য ছোটো করে বানাইছি। এর বাইরেও কিছু ফিগার থাকতে পারে, তুমি এটা ভালো করে দেখে নিবা। তো এটা গেলে আমাদের ফিগার নিয়ে, গ এবং ঘয়ের ফিগার আঁকা নিয়ে,
থিওরি কী বলবো, দেখো প্রত্যেকটা জিনিস এটা মোটা মোটা থিওরি আছে। বোটানির ক্ষেত্রে মজাটা হচ্ছে গিয়ে তুমি একটা থিওরি পড়লে দেখবা তোমার 3-4টা সৃজনশীল কাভার হয়ে গেছে, একই কোয়েশ্চেন রিপিট হয়েছে। এই ধরো 21, 22, 23 একই কোয়েশ্চেন রিপিট হয়েছে, এটা প্রচুর পরিমাণে হইতেছে। বোটানির জিনিসটা এখানে একটা মজা। দেখো তোমার অধ্যায় 1 থেকে তোমার আসার কি আছে, সেই তো মানে মুখস্থ বলে দেওয়া যায় না, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, ডিএনএ, আরএনএ, তারপরে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন যে প্রসেসগুলো আছে, ডিএনএ রেপ্লিকেশন, তারপরে ক্লোরোপ্লাস্ট, লিকোপ্লাস্ট, মানে হয়তো প্লাস্টিডের মধ্যেই পড়ে গেছে। এই ছোটোখাটো জিনিসগুলো, এগুলোর বাইরে কিন্তু তেমন কিছু আসতে পারে না। আমি তোমাকে টপিক লিস্টে দিয়ে দিছি। সেল ডিভিশনে, কোষ বিভাজনে যাও, তোমার তো তুমি বলে দিছে প্রোফেজ, প্রোমেটাফেজ, টেলোফেজ, অ্যানোফেজ, সব তোমার বলে দিছে। কিংবা ওখানে প্যাকাইটিন, জাইগোটিন, ডিপ্লোটিন, যে ফেজগুলো আছে সেগুলো তো এগুলো তো মানে লিমিটেড মুখস্থ বিদ্যা বলে দেওয়া যাচ্ছে। তুমি তোমার পরেরটাতে যাও, মাইক্রোবস, এটা মনে হয় অণুজীব বলে, যেখানে আর কি ভাইরাস, ব্যাকটেরিয়া আছে, ম্যালেরিয়া আছে, সেটা তোমার কি ফিক্স না। তোমার ওই যে লাইটিক সাইকেল, একটা ব্যাকটেরিয়া T2 ফেজের ব্যাকটেরিয়া বসার পরে সে কীভাবে মানে আক্রমণটা করে, কিংবা লাইটিক সাইকেলটা তোমাকে প্রমাণ করতে বলে ব্যাকটেরিয়ার কয় টাইপের হয়, গোল ব্যাকটেরিয়া, স্কোয়ার ব্যাকটেরিয়া, ব্রাউন ব্যাকটেরিয়া, যেরকম ব্যাকটেরিয়া হোক না কেন আর কি। সেইমভাবে তোমার ভাইরাসের ক্ষেত্রেও সেম, ম্যালেরিয়াতে সাইজন সাইকেলটা আছে, ম্যালেরিয়ার লাইফ সাইকেলটা আছে, এগুলো মানে ফিক্সড কিন্তু বলে দেওয়া যাচ্ছে বোটানির ক্ষেত্রে, তাই না? তুমি যদি অধ্যায় 11 ধরো, অধ্যায় 11তে তোমার গুটি কয়েক টপিক আছে, তোমার ইনসুলিন প্রোডাকশন, পরে হচ্ছে যে রিকম্বিনেন্ট ডিএনএটাই ইনসুলিন প্রোডাকশনের মধ্যে পড়ে, এরকম খুঁটিনাটি জিনিসপাতি। চ্যাপ্টার 8 যাও তুমি, কোষ, মেরিস্টেমেটিক টিস্যু যেটাকে বলে, এটাকে মনে হয় ভাজক টিস্যু বলে, আমি শিওর না, এটা বাংলা টার্মটা মনে হয় ভাজক টিস্যু বলে। মেরিস্টেমেটিক টিস্যু আমরা ইংরেজিতে বলি, যেটা আর কি প্রচুর পরিমাণে বাড়তে পারে, কচিটালে থাকে যেটা। তো ওটার কি ফিক্সড কিছু আছে না, যেটা প্লেট মেরিস্টেম, লিভ মেরিস্টেম, এইগুলো জিনিসপাতি ক্লাসিফিকেশনগুলো দেখাবা, কয় টাইপের হয়, এগুলোর ফাংশন কি, কাজ কি, মোটামুটি এইসব দেখাইতে পারলে কিন্তু মোটামুটি শেষ। এটা কিন্তু অনেক ইজির মধ্যে পড়ছে। বা ওই জাইলেম ভেসেল, ফ্লোয়েম ভেসেলগুলোর টাইপ, হাইড্রোসেন্ট্রিক আছে, তো এগুলো তুমি একটু দেখে নিবা। তোমাকে আমি একটা টপিক লিস্ট দিছি, এখান থেকে বুঝে নিবা। এটা গেলে আমাদের গঘর জন্য। এই টপিকগুলো মোটামোটা যে টপিকগুলো আমি দিছি না এখানে, সেই মোটামোটা টপিকগুলো পড়লেই তোমার গঘ ইনশাল্লাহ পুরোপুরি কাভার। এটা ইনশাল্লাহ পুরোপুরি কাভার, একটু গ্যারান্টি আমি দিতে পারি। তবে তোমার এইটা একটা রিকোয়েস্ট, প্লিজ তুমি চ্যাপ্টার কিন্তু মিনিমাম 9 সহ পড়লে, মিনিমাম 9 সহ 5টা চ্যাপ্টার, মানে 9 বাদ দিয়ে আরও 4টা চ্যাপ্টার এক্সট্রা পড়ো, 9 ছাড়া পড়লে বাকি 6টা পড়ো, দেন তোমার টপিকগুলো কাজে দিবে। তুমি পড়লাই 4টা, তারপরে এখান থেকে 100% কমন করবে, এমন তো সম্ভব না, বুঝতে পারছো? আচ্ছা, এখন আমাদের নেক্সট ফেজ হচ্ছে গিয়ে আমাদের এমসিকিউ প্রিপারেশন। তো এমসিকিউর জন্য লাইন বাই লাইন কিন্তু বইয়ের পড়া লাগে। তো এখন যারা বইয়ের লাইন বাই লাইন পড়ো নাই, কিংবা যাদের বইটা দাগানো নাই, তারা এখন ওই যে টেস্ট পেপার খুলে টেস্ট পেপার ধুমসে মুখস্থ। এবারে এখন আর কোনো উপায় নেই, কারণ তুমি বইয়ের যে একটা বিশাল সিলেবাস, 800 থেকে 900 পৃষ্ঠা যে বই আছে, সেটাকে তুমি এখন পূর্ণাঙ্গটা পড়তে পারবা? তোমার পক্ষে পূর্ণাঙ্গ বইটা এখন পড়া সম্ভব না। সেক্ষেত্রে তুমি টেস্ট পেপার খুলবা। আমার ক্ষেত্রে আমি এখন সেম কাজটাই করবো। এখন আমি আর বই পড়তে যাবো না, আমার বইয়ে যেই পার্টগুলো আমি দাগাই রাখছি আমি সেগুলো পড়বো। এর বাইরে বাকিগুলো আমি ঠাটা গাইড থেকে মুখস্থ পারবো, কারণ বই এখন আমার প্রত্যেক লাইন পড়া সম্ভব না। তুমি যদি বই রিডিং দাও, তোমার যদি বই দাগানোও থাকে, অ্যাটলিস্ট এটা করো, বায়োলজি টেস্ট পেপারটা খুলে প্রথম 150টা এমসিকিউ দাগাই ফেলো। বায়োলজি 150টা এমসিকিউ দাগাইতে তোমার আধা ঘন্টা লাগবে, বিশ্বাস করো তো, এটা তো আধা ঘন্টাই লাগে। আচ্ছা দেখো, আধা ঘন্টা লাগলেও তোমার কী হয়, 30 মিনিটে 150টা মানে কি, 1 মিনিটে কয়টা, 5টা, 1 মিনিটে 5টা, মানে 5টা দেখাইতে কি 1 মিনিট লাগে? জীবনও লাগে না। বায়োলজি যেটা পারবা সেটা তো 1 সেকেন্ড করে শেষ হয়ে যায়। স্টিল ধরলাম আমি কিছু পারি না, সব কিছু মিলে 150 এমসিকিউ করতে আধা ঘন্টা থেকে 40 মিনিট শেষ হয়ে যাবে। তো এরকম করে তুমি যদি 7টা চ্যাপ্টারে এমসিকিউতে সময় দাও, তোমার এরকম 150টা করে এমসিকিউ প্রত্যেকটা সলভ করে যাইও প্লিজ, নাহলে কিন্তু আবার ঝামেলা করবা। এমসিকিউ কিন্তু বড় ঝামেলাটিক, যাই হোক। তো তোমার এমসিকিউ কিন্তু তোমাকে বেশি করে 150টার মতো করে মিনিমাম সলভ করতে হবে। বই পড়বা, যদি তোমার দাগানো থাকে বই পড়বা না, যদি তোমার দাগানো না থাকে ওই যে সিকিউর ক খ আছে না, ক খ পড়ার পরে এমসিকিউ সলভ করা শুরু করবা ধুমধাম, 150-200। তোমার যদি একদম বই পড়া না হয় তাহলে 200-250 পর্যন্ত যাইতে পারো। আর তুমি যদি বই পড়ে সময় একটু ওখানে ক্ষেপণ হয়, তাহলে তুমি 150টা এমসিকিউ দাগাইতে পারো। বাট যে বই পড়বা না সে অ্যাটলিস্ট 200-250-300 পর্যন্ত এমসিকিউ নিবা কিন্তু, বুঝছো? এটা তোমাকে নিতে হবে, বেশি সময় লাগবে না। তোমাদের যারা বই পড়া নেই তাদের 200-250 করতে বা 300 করতে তোমাদের 1.5 ঘন্টা ম্যাক্সিমাম লাগবে। এটা তোমাদের করতে হবে, জান দিয়ে পড়তে হবে এখন। আচ্ছা, এখন হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি, মানে হচ্ছে মাত্র 3 দিনের ভিতরে মানে আমাদের প্ল্যানটা কীভাবে সাজানো হবে। তো প্ল্যানটা আসলে পুরো নিজের উপর নির্ভর করে, কারণ যে চ্যাপ্টার 9 পড়ছে, কে চ্যাপ্টার 9 পড়ে নাই, কে কোন চ্যাপ্টারগুলো চুজ করছে, আমি তো এগুলো বলতে পারবো না। তো এখন আমি জাস্ট এটা বলি যে চ্যাপ্টার 9 যে চুজ করছো, জাস্ট এটা মোটা দাগে বলে দিই। তো আমার পার্সোনাল প্ল্যান হচ্ছে আমি চ্যাপ্টার 9 চুজ করছি। আমার ইচ্ছা হচ্ছে কি আমি কোনো চ্যাপ্টারই বাদ দিব না, আমার পার্সোনাল ইচ্ছা, যেহেতু এমসিকিউতে মারা খাওয়ার একটা বিষয় আছে, তাই আমি এমসিকিউতে আটকাইতে চাই না। তো আমি চাইতেছি যে সব চ্যাপ্টার পড়বো। তো আমি কী করবো, আমি প্রথম দিকে হচ্ছে গিয়ে মানে এখন যেহেতু 3 দিন সময় আছে, আমি প্রথম দিনে আমি চ্যাপ্টার 9টা নিয়ে বসবো। একদম কঠিন যে জিনিসটা, ভেজাল্লা জিনিসটা, এটা নিয়ে আমি 3 দিন সময় আছে, আমি কঠিন জিনিসটা আগে চ্যাপ্টার 9 নিয়ে বসবো। বসে খুঁটিনাটি বের করে দেখবো কতটুক গেছে।
চ্যাপ্টার 9 যদি আমার চলে যায় তাহলে দেখা যাবে যে আমার 2টা সিকিউ কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, আবার 5-6টা এমসিকিউ কমন পাওয়ার বা 4-5টা এমসিকিউ কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটা আমি শেষ করার চেষ্টা করবো। ধরো সকালে যদি বসি বিকালের ভিতর শেষ হয়ে যাবে, টানা যদি আমি এখানে 8 ঘন্টা 9 ঘন্টা সময় বের করতে পারি চ্যাপ্টার 9-এর জন্য, বা ধরো 10 ঘন্টার ভিতরে শেষ করবো। সন্ধ্যা থেকে আমি দেন অন্য একটা চ্যাপ্টার নিয়ে বসবো। আমার যেটা পছন্দ, সন্ধ্যার সময় দেখছি যে আপাতত পড়া কম হইতেছে, রাতটা ছোটো তো পড়া কম হইতেছে, তো আমার একটা পছন্দের চ্যাপ্টার নিয়ে বসবো। আমার সাধারণত পছন্দের চ্যাপ্টার হচ্ছে গিয়ে যে সেল অ্যান্ড স্ট্রাকচার, কোষ ও এর গঠন, অধ্যায় 1, আর না হলো হচ্ছে অধ্যায় 2, আর না হলো হচ্ছে অধ্যায় 8। এই ছোটো ছোটো পিছিয়ে কিউট চ্যাপ্টার ধুমধাম শেষ করে ফেলবো। অধ্যায় 1টা যদিও বড়, অধ্যায় 2 আর 8 কিন্তু ছোটো, সন্ধ্যার মধ্যে তুমি ঢুকাই যেতে পারবা। আর অধ্যায় 1টা কেন কিউট বললাম, অধ্যায় 1টাতে কিন্তু অনেক বোঝা যায় ডিএনএ আরএনএ ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন একটা অংশ, আর মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট লিকোপ্লাস্ট কিংবা লাইসোজোম সেন্ট্রোজোম রাইবোজোম সব কিছু আরেকটা পার্ট। এটা একদম খুব সুন্দর করে কিউট করে বোঝা যায়। আর একটা জিনিস নিয়ে 1 পেজ 1.5 পেজ, একটা জিনিস নিয়ে 1 পেজ 1.5 পেজ, খুব সুন্দর করে চ্যাপ্টারটা সাজানো। অন্যান্য চ্যাপ্টার যেটা আছে জিমনোস্পার্ম এনজিওস্পার্ম যেটা আছে, নগ্নবীজি আবৃতবীজি বাংলায় মনে হয় বলে, তো এটা কিন্তু কেমন গিঞ্জি গিঞ্জি লাগে, এই জন্য আমার এই চ্যাপ্টারটা একদম ভালো লাগে না। আর পরে মাইক্রোবের ক্ষেত্রেও জিনিসটাও সেম, একটা ব্যাকটেরিয়া নিয়ে অনেকগুলো পেজ লেখছে, ভাইরাস নিয়ে অনেকগুলো পেজ দিচ্ছে, তবু এটা চ্যাপ্টারটা পড়তে মজা আছে। তো এখন যে জিনিসটা হইতেছে, স্ট্র্যাটেজিটা কীভাবে হবে, চ্যাপ্টার 9 আমি প্রথম দিন শেষ করলাম, পরে আমি যে ছোটো ফাঁকা জায়গাটা আছে সন্ধ্যার টাইমে, সেই টাইমটাতে আমি ছোটো কোনো ইজি চ্যাপ্টার পড়লাম যেটা আমার পছন্দ লাগে। পরের দিন আবার ভোরে উঠে আবার একটা কঠিন চ্যাপ্টার পড়লাম। কঠিন চ্যাপ্টার কোনটা, মানে যেটাতে একটু খাটুনি লাগে বেশি, তুমি চ্যাপ্টার 4টা পড়তে পারো। চ্যাপ্টার 4টা কিন্তু একটু খাটুনি লাগে বেশি, প্রচুর উদাহরণ তো। চ্যাপ্টার 4টা ভোরে উঠে তুমি পড়া শুরু করে দিলা, দেন পড়তে 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 তোমার দুপুরের ভিতর বা বিকালের ভিতর শেষ হইলে, ওই বিকাল টাইমটা তো তোমার যখন টায়ার্ড লাগে, মানে তুমি তো দুপুরে ঘুমাই নিলা, নেওয়ার পর তোমার যখন টায়ার্ড লাগে তখন তুমি ছোটো ছোটো একটা ইজি চ্যাপ্টার নিতে পারো, কিউট চ্যাপ্টার। তোমার প্রথম দিনের কিউট চ্যাপ্টার একটা গেছে, তোমার যদি বিকালের ভিতরে শেষ হয়ে যায়, তুমি এখন যে কিউট চ্যাপ্টারটা নেবা সেটা হচ্ছে চ্যাপ্টার 1 নিতে পারো। বিকাল থেকে রাত পর্যন্ত এই কিউট চ্যাপ্টারটা তুমি যদি 5.5 ঘন্টা 5 ঘন্টা পড়ো, এটা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তো এরকম করে তুমি নিজের মতো গুছাই নিবা। লাস্ট দিনের আগের রাতটা অ্যাটলিস্ট সময় রাখবা যেন জিনিসগুলো আরেকবার একটু চোখ বুলায় রাখা যায়। তোমার এমসিকিউ সলভ করার সময় দেখবা যেটা তুমি পারতেছো না, মানে যেটা একদম আনকমন সেটা গোল্লা, যেটা আনকমন সেটা গোল্লা, এরকম আমিও করছি, অনেক উপকার পেয়েছি। তো এক্সামের আগে জাস্ট রাত্রেবেলা সেই গোল্লাগুলো সবগুলো দেখে যাবা, তাহলে ইনশাল্লাহ তোমার কমন পড়ে যাবে, মানে তোমার প্রবলেমগুলো ঘাটতিগুলো পূরণ হয়ে যাবে। তো আপাতত আমার এটাই স্ট্র্যাটেজি বায়োলজি ফার্স্ট পেপার নিয়ে। তো আশা করি তোমাদের এই জিনিসটা কাজে লাগছে। আর তোমাদেরকে এই পিডিএফটা হচ্ছে আমি এতে দিয়ে দিব, ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আশা করি এটা কাজে লাগবে। আর যদি কোনো কমেন্ট সাজেশন কিংবা কিছু থাকে আমাদেরকে অবশ্যই জানাবা। দ্যাটস অল ফর টুডে, বাই বাই।